ভিডিও ফুটেজ দেখিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাইব। এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফেক হতে পারে, কিন্তু পরবর্তীতে এই হাড় হিম করা ছবির সত্যতা প্রমাণিত হয়। দেখুন, বিহারের পাটনার একটি ছবি যেটা আপনাদের দেখাবো। এই হচ্ছে সিসিটিভি ফুটেজ, আপনারা দেখতে পাচ্ছেন। পরপর 5 জনকে দেখতে পাওয়া যাচ্ছে যাদের প্রত্যেকের হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে। তারা যে ঘরটি ঠেলে ঢুকছে, এটা একটা হাসপাতালের কেবিন। 209 নম্বর কেবিনের নাম্বারটাও পরিষ্কার। আর এই কেবিনে যিনি চিকিৎসাধীন রয়েছেন সে হচ্ছে কুখ্যাত গ্যাংস্টার চন্দন মিশ্র। এই চন্দন মিশ্রকে টার্গেট করে, অর্থাৎ পুলিশ হেফাজত বা জেল হেফাজতের সময় অসুস্থ হওয়া চন্দন মিশ্র এখানে ভর্তি ছিল। একে 4 জন এসে 5 জন, একেবারে রীতিমতো 5 জন আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীকালে কনফার্ম হয় যে 5 জনই ছিলেন এবং একজন বাইরে ছিলেন হাসপাতালের দাঁড়িয়ে। এই প্রত্যেক আততায়ী গুলি করে পালিয়ে যাচ্ছে। এটা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন পালিয়ে যাচ্ছে অপরাধীরা। এটা সোশ্যাল মিডিয়ায় এখন বহু চর্চিত একটি ভিডিও ক্লিপস, যেটা প্রত্যেকের মোবাইল ফোন ঘাটলে আপনারা দেখতে পাবেন। বিহারের জঙ্গলরাজ বলে কেউ পোস্ট করেছেন, কেউ বলছেন যে কুখ্যাত গ্যাংস্টার খুন, ইত্যাদি ইত্যাদি নানান হেডিংয়ে শেয়ার এবং পোস্ট হয়েছে। প্রশ্ন হচ্ছে এটা যে আজ আমরা কেন বিহারের এই হত্যাকাণ্ড নিয়ে আজকে এখানে অনুষ্ঠান করতে বসেছি। তার কারণ হচ্ছে এটাই যে এই যে 5 কুখ্যাত যে খুনি, এদেরকে কলকাতায় সুখবৃষ্টি থেকে গ্রেপ্তার করা হলো। এবং এই সুখবৃষ্টি কোথায়? এই সুখবৃষ্টি হচ্ছে একেবারে খোদ কলকাতায়। আপনারা জানেন যে এই নিয়ে একদম টেকনোসিটিতে, নিউ টাউনের ক্রমাগত এই যে দুষ্কৃতি রাজ নিয়ে প্রশ্ন উঠছে। সাপুরজির মধ্যে আপনারা জানেন এই কমপ্লেক্স। আসুন আপনাদেরকে দ্রুত দেখাই যে ঘটনাগুলো অলরেডি নিউ টাউনে ঘটেছে, সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন একবার আপনাদেরকে দেখাই যে কি কি ঘটনা ঘটেছে এর মধ্যেই নিউ টাউনে। কেন দুষ্কৃতীদের বদ্ধভূমি হয়ে উঠছে নিউ টাউন, আসুন দেখাবো। দেখতে পাচ্ছেন যে 2016 সালের 18ই মার্চ নিউ টাউনে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী নিহার মণ্ডল। 2016 সালের 18ই মার্চ খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগ ছিল এই নিহারের বিরুদ্ধে। 2016 সালের 18ই মার্চ নিউ টাউনে গা ঢাকা দিয়েছিল সে, এবং পরবর্তীকালে নিহারকে গ্রেপ্তার করা হয়। নিউ টাউনের নির্মীয়মান মেট্রো প্রকল্পে হামলার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা থেকে আসা এক ব্যক্তি অনুপ মৃধা বলে এক দুষ্কৃতী। নিউ টাউনে থাকা যাত্রাগাছি থেকে সশস্ত্র অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। সেই ছবি আমরা দেখাচ্ছি। 2018 23শে নভেম্বর, 2021 9 জুন নিউ টাউনে সাপুরজিতে আত্মগোপন করেছিল পাঞ্জাবের 2 দুষ্কৃতী। হাড়হিম করে এনকাউন্টার হয়। এসটিএফ এর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয় জয়পাল সিং এবং ভুল্লার এবং জসপ্রীতের। কলকাতায় চিকিৎসা করাতে সে নিউ টাউনের আবাসনে খুন হয়েছেন বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম। আপনারা জানেন টুকরো টুকরো করে তাকে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে। 2024-এর ঘটনা। 2025-এর 7ই ফেব্রুয়ারি নিউ টাউনের জঙ্গল থেকে উদ্ধার কিশোরীর অর্ধনগ্ন দেহ। পরবর্তীকালে জানা যায় এক টোটো চালক তাকে ধর্ষণ করে এবং তার পেঁচিয়ে, ওই যে সাইকেলের যে চেন, সেই চেন পেঁচিয়ে তাকে খুন করে। রাতের অন্ধকারে কলকাতায় তরুণীকে হেনস্থার ঘটনা ঘটে 2025-এর 23 এপ্রিল। কয়েকদিন আগে প্রতিবাদ করায় নিউ টাউনে গৌরাঙ্গনগর এলাকায় এই ঘটনা ঘটেছিল। দুষ্কৃতীদের হাতে খুন লিভ ইন পার্টনার আইটি কর্মী সংকেত চট্টোপাধ্যায়। পরবর্তীকালে অপরাধীকে গ্রেপ্তার করা হয়। দত্তপুকুর এবং নিউ টাউনের মধ্যে এক যোগ এই ক্ষেত্রে আসে। এবার চলে আসবো যে নিউ টাউন কেন বারবার করে বদ্ধভূমি হচ্ছে। আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে রয়েছেন এই আলোচনার জন্য। আমি একদম প্রথম স্বাগত জানাবো অনিল বাবুকে। দীর্ঘদিন পুলিশ ডিপার্টমেন্টে কাজ করা, দায়িত্বশীল অবস্থায় থাকা প্রাক্তন পুলিশ কর্তা অনিল বাবুকে আজকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে, কারণ এই কারণগুলো আমরা জানতে পারবো। রাজনৈতিক আলোচনার নিরিখে আমরা 3 জনকে রেখেছি আজকের গেস্ট। আমাদের সঙ্গে মণিকাঞ্চন পাল, বিজেপি মুখপাত্র রয়েছেন। ঠিক তার পাশেই মোহাম্মদ সাইন, তৃণমূল কর্মী সমর্থক আমাদের সঙ্গে রয়েছেন। চন্দন ঘোষ চৌধুরী, জাতীয় কংগ্রেস মুখপাত্র। চন্দনদাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা প্রত্যেকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছি, তারা এই যে সমস্ত ঘটনাগুলো আমাদের গ্রাফিক্সে দেখালাম, কেউ না কেউ কোনো না কোনো অনুষ্ঠানে তার মতামত দিয়েছেন, নিরাপত্তা নিয়ে কথা বলেছেন, বারবার করে প্রশাসনের কানে তোলবার চেষ্টা করেছেন।
নিউ টাউনের ধর্ষণ এবং খুনের পর একের পর এক অনুষ্ঠান শুধু ক্যালকাটা নিউজে নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়াতে হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, এমনকি মুখ্যমন্ত্রী বেশ কিছু ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন। বিরোধীদের তরফ থেকে বারবার করে চাপে রাখবার চেষ্টা করা হয়েছে, যেটা বিরোধীদের কাজ তারা করেছেন, সমস্ত বিরোধীরা সরকারের উপরে। কিন্তু পরিস্থিতির অদল বদল হয়নি। কেন, এই প্রশ্ন থাকছে। আর কি কি প্রশ্ন থাকছে দ্রুত গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের সামনে দেখাবো। আর কি কি প্রশ্ন থাকছে দ্রুত দেখি একবার, তারপর আমরা চলে যাব যারা আজকে আলোচনায় এসছেন তাদের কাছে। বারবার কেন বাংলাকে বেছে নিচ্ছে দুষ্কৃতীরা? তবে কি বাংলা সেফ আস্তানা অপরাধীদের জন্য? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন। তৃতীয়ত আমরা যাই, সমাজ বিরোধীদের জন্য বাংলা কি সেফ করিডোর? এই বাংলা মানে আমরা এখানে পশ্চিমবঙ্গের কথা বোঝাতে চাইছি। কেন করিডোর দিয়ে বাংলা এই পশ্চিমবঙ্গে দুষ্কৃতীরা ঢুকছে? অপরাধের আগে শহরে কি রেইকি করে তারা? যদি রেইকি করে, দীর্ঘদিন তারা শহরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ট্রেস কেন পাচ্ছে না পুলিশ? কেন স্পেশাল ইন্টেলিজেন্স ইনপুট পুলিশকে দেওয়া সম্ভব হচ্ছে না? তবে কি বাংলায় অপরাধ মানচিত্র নিয়ন্ত্রিত হচ্ছে বাইরে থেকে? আমি এখানে শুধু বিহার বলবো না, পার্শ্ববর্তী অনেক রাজ্য থেকে এবং দেশ থেকেও হতে পারে, শুধু বিহারকে দোষ দিয়ে লাভ নেই। অপরাধ পরিকল্পনার সঙ্গে যোগ আরও বড় কোনো মাথার, কোনো বিশেষ মাথা। তিনি ব্যবসায়ী হতে পারেন, তিনি সমাজের কোনো উঁচু স্তরের মানুষ হতে পারেন, তিনি রাজনৈতিক ব্যক্তি হতে পারেন। তাদের কি স্বার্থ রয়েছে? সাধারণ মানুষের নিরাপত্তা, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। বারবার এই ঘটনার পরেও, এই ধরনের ঘটনার পরেও কেন সজাগ হচ্ছে না প্রশাসন? তবে কি প্রশাসনিক গাফিলতিও এই ক্ষেত্রে দায়ী? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে খোঁজার চেষ্টা করব। কিন্তু প্রথম রাজনৈতিক বিষয়ে যাওয়ার আগে টেকনিক্যাল ব্যাপারটা জানতে চাই অনিল বাবুর কাছ থেকে। অনিল বাবু, একের পর এক ঘটনা, এবং আগে যেটা হতো কোনো একটা ঘটনা ঘটতো অন্তরালে চাপা থাকতো, কিন্তু এখন বললে আমি অন্ততপক্ষে মানব না, কারণ মিডিয়া, সমাজ সচেতন মানুষ, সোশ্যাল মিডিয়া, সমস্ত জায়গায় তীব্রভাবে প্রতিবাদের ঝড় ওঠে। অনিল বাবু, যদি আমি উল্টো দিক থেকে দেখি, এখন পুলিশকে ইনফরমেশন দেওয়া অনেক সোজা। আপনাদের সময় অনেক কঠিন ছিল, কিন্তু এখন যে কোনো অনেক রকম সোর্সে ইনফরমেশন দেওয়া যায়, তাও কেন পুলিশ ইনফরমেশন পায় না? এখন তো অনেক ডিভাইস বেরিয়েছে, একদম সুবিধা হয়েছে। অ্যাকচুয়ালি এই আন্তঃরাজ্য ক্রিমিনাল যেগুলো, এগুলো বরাবরই ছিল। আমরা বিভিন্ন সময় আমরা বিহারে, ইউপিতে এবং মহারাষ্ট্রেও রেড করেছি, তাদের পেয়েছি, ধরেছি। এখন যেটা হয়েছে, এর আগেও অন্যান্য স্টেটে যেগুলো বড় বড় সাবভার্সিভ অ্যাক্টিভিটিগুলো হয়েছে, সেগুলো দেখবেন পাকিস্তান, বাংলাদেশ, কলকাতা হয়ে, হাওড়া হয়ে গেছে। এটা ছিল সেফ প্যাসেজ। আমি যদি এটা আপনাকে জিজ্ঞেস করি যে বিহারের গায়ে লাগানো রাজ্য, ওদিকে উত্তরপ্রদেশ ছিল, এদিকে ঝাড়খণ্ড ছিল, উড়িষ্যা ছিল, এই সমস্ত রাজ্য না গিয়ে একেবারে সরাসরি পশ্চিমবঙ্গে মানে দুষ্কৃতীরা চলে আসছে, সেই সাপোর্ট, ওই প্রসঙ্গে আসছে। এইগুলো ছিল সেফ প্যাসেজ, দেখা গেছে এগুলো। কিন্তু এখন হয়ে গেছে কি, সেফ হেভেন হয়ে গেছে। কিভাবে? আপনি কালিয়া এখান থেকে বলুন, আপনি এখানে জামাতে মুজাহিদিন বাংলাদেশ বলুন, আনসারুল্লাহ বাংলা বলুন, আইএসআই এজেন্ট ধরা পড়ছে, বাংলাদেশ থেকে এসে এখানে খুন করছে, থাকছে। আপনি যেমন নাম বললেন, এমনকি দক্ষিণ 24 পরগনায় ক্যানিং এ শাল বিক্রি করার পেছনে লস্করি তৈবা জঙ্গি, এবং এখানে দেখবেন কাশ্মীর থেকে এসে ধরে নিয়ে যাচ্ছে, অসম থেকে ধরে নিয়ে আসছে। দেখুন, এখন জিনিসটা এইটাই হচ্ছে পরিবর্তন। আগে আমরা যেতাম, এখন ওরা এসে এখান থেকে ধরছে, এইটা হচ্ছে পরিবর্তন। দেখুন, ক্রাইম ফ্রি জোন হবে কেউ কোনোদিনই ছিল না, কেউ কোনো গ্যারেন্টিও দিতে পারবে না, এবং পরবর্তী সময়ে যদি কোনোদিন পরিবর্তন হয়, তারাও যে গ্যারেন্টি দেবে তাও সেটাও নয়। কিন্তু চেষ্টাটা সরকারের থাকা দরকার। সরকার যখন তাদের সাপোর্টে কথা বলে, দেখুন এই রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এগুলো, সেখানে সরকার দেখা যাচ্ছে ক্রিমিনাল ধরার চাইতে যিনি ভিকটিম তাকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, তাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, তাকে মেলাইন, ক্রিমিনালকে ইনডাইরেক্টলি বাঁচানো হচ্ছে। তার নানা রকম উমুক তুমুক, যে ভিকটিমের উমুক, যেগুলো আইনত বলা যায় না, এই জন্যই ক্রাইমগুলো বাড়ছে। এগুলো ধরুন, এবার আপনার যখন কতগুলো দেখালেন সাম্প্রতিককালের কতগুলো ঘটনায় সাজাও হয়েছে, পুলিশ যে করছে না, পুলিশদের ইনফরমেশনটা আসবে কোত্থেকে? পুলিশ কোথায়? আমাদের সময় যে একটা থানায়, ধরুন আমাদের কলকাতা পুলিশের ছোট ছোট এলাকায় যে পরিমাণ স্ট্রেন্থ ছিল, হয়তো ফুল স্ট্রেন্থ ছিল না, তো 5 জন 7 জন 10 জন কম ছিল। লেডি অফিসার, লেডি কনস্টেবল এত ছিল না, এখন যেরকম হয়েছে। গাড়ি ঘোড়াও এত ছিল না। এখন মোবিলাইজেশান বেড়েছে, ভিজিবিলিটি বেড়েছে,
ইনস্ট্রুমেন্ট অনেক বেড়েছে, আইনের অনেক পরিবর্তন হয়েছে। আগে যেমন আমাদের ছিল আইনে পুলিশের সামনে যে স্টেটমেন্টটা করা হতো 161 CRPC-তে যেটা ছিল, সেটা বিশ্বাসযোগ্য ছিল না, আইনত কোনো গ্রাহ্য হতো না। সেভ অ্যান্ড অ্যাকসেপ্ট শুধু সেটা পার্সেন্ট টু দি স্টেটমেন্ট রিকভারি যেটা হতো সেটা যেত। BNSSও নিশ্চয়ই করসপন্ডিং সেকশন হবে। কিন্তু এখন তো আপনার নতুন আইন হয়ে গেছে, ভিডিও অডিও যেটা হবে সেটাও অ্যাকসেপ্ট, একদম এখন রেকর্ডিং। কাজে এই সুবিধাগুলো এখনকার অফিসাররা পাচ্ছে, তেমন অনেক প্রবলেমও অনেক বেড়েছে। কিন্তু কথা হচ্ছে থেকে বড় কথা আপনাদের কাছে যেটা একটা খুব বড় ইনপুট আসে সেটা হচ্ছে সিসিটিভির মাধ্যমে। হ্যাঁ, আগে তো এত সিসিটিভি ছিলই না। এবং আজকে যিনি রাজ্য পুলিশের ডিজি, তিনি একজন, আমি যেটা শুনেছি টেকনিক্যালি অনেক মানে সারা ভারতের যারা প্রথম সারির টেকনিক্যালি ভেরি সাউন্ড, তাদের মধ্যে এক ভেরি সাউন্ড। কিন্তু কথা হচ্ছে যেটা বলতে যাচ্ছিলাম যে দেখুন এই বিহারে, দেখুন বিহারেই আছে এখন, যেটা বোঝা যায় প্রচুর IAS IPS কিন্তু বিহার থেকেই উঠছে না। কিন্তু বিহারে যদি থাকে অনিল দা, তাহলে তো এই অপরাধীরা অপরাধ ঘটিয়ে এতটা ট্রাভেল করতো না, তারা বিহারে এটা একটা সেফ প্যাসেজ হয়ে গেছে। বেশ, এইবার আপনাদেরকে দেখাই, বুঝতে পেরেছি অনিল দা, আমি আসবো সবার কাছে দ্রুত, সমস্যার সমাধানের রাস্তা দেখি বেরোই কিনা। আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্রতিনিধি অভিরূপা একদম সকালবেলায় এই সাপুরজি কমপ্লেক্সে বা সুখবৃষ্টি কমপ্লেক্সে যায় এবং সেখানে যে ছবিটা উঠে আসে, অর্থাৎ এই যে সিসিটিভি ইনপুট, সেটা কি পাওয়া যায় সব সময়, পুরো ঘুরে দেখানো হয়েছে ওই কমপ্লেক্স। কি ছবি উঠে এসছে অভিরূপার সঙ্গে, আমরা সেই ছবি একবার সবার সামনে শেয়ার করতে চাই। দেখুন, এলাকা যেখানে বহু মানুষের বসবাস এবং একেবারে বিলাসবহুল অভিজাত আবাসন রয়েছে এই নিউ টাউনের একাধিক জায়গা জুড়ে, কিন্তু এই নিউ টাউনই একেবারে দুষ্কৃতী যারা রয়েছেন তাদের কাছে সেফ করিডোর হয়ে উঠছে। এই প্রশ্নটাই কিন্তু সাম্প্রতিককালের বেশ কিছু খবর একেবারে শিরোনামে আসার পর থেকে উঠে এসেছে। গোটা যে নিউ টাউন এলাকা রয়েছে, নিউ টাউন এলাকার যে আবাসনে আমরা রয়েছি, এটি হলো একেবারে সাপুরজির সুখবৃষ্টি আবাসন। খুব তাৎপর্যপূর্ণ বিষয়, সুখবৃষ্টি আবাসনের যারা বাসিন্দারা রয়েছেন তারাই মূলত পুলিশি নজরদারি বা পুলিশি ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলছেন। শুধু তাই নয়, এই যে গোটা যে আবাসনগুলো রয়েছে, এই আবাসনগুলোর কোথাও কিন্তু সেই অর্থে কোনো সিসিটিভি ক্যামেরা নজরে পড়ছে না। যদি একেবারে স্পষ্টত দেখাই, এই যে টাওয়ার রয়েছে M74 থেকে M77, এই যে গোটা টাওয়ার সংলগ্ন এলাকা, এই গোটা টাওয়ার সংলগ্ন এলাকা জুড়ে কোথাও কোনো সিসিটিভি আপাততভাবে নজরে নেই। এই অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে একদিকে যখন পুলিশ ভেরিফিকেশন সঠিকভাবে হচ্ছে না, ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গে কারা আসছেন কারা যাচ্ছেন তার নজরদারি করারও কেউ নেই। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন তারা ফ্ল্যাট ভাড়া নিয়ে আবার কাকে সেই ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দিচ্ছেন তা দেখারও কেউ নেই। বেশ কয়েক বছর আগে এই সাপুরজি এলাকা থেকে পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপর কয়েক বছর ঘুরতে না ঘুরতেই ফের বিহারে যে খুনের ঘটনা ঘটেছে, সেই খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে বারংবার এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে যে নিউ টাউন কি আদতে দুষ্কৃতীদের একেবারে সেফ করিডোর হয়ে উঠছে? গা ঢাকা দেওয়ার ক্ষেত্রে প্রশ্নটা থাকছে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, নিউ টাউন। চন্দনদা, আপনার কাছে আসে, এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখানো হচ্ছে, এখানে একটা দুটো নয়, শয়ে নয়, হাজার হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, যেটা প্রথমে সেই পাঞ্জাবি গ্যাংস্টার খুনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কে ঢুকছে এবং কে বেরোচ্ছে একদম পরিষ্কার। এই জায়গাটা একটা সম্পূর্ণ ধোঁয়াশা, প্রচুর অচেনা মানুষ ঢুকছে, সিকিউরিটি গার্ডও তাদের সেইভাবে চেনে না, তারা ওই বসে থাকার কাজ তারা করে। এবার যেটা পরবর্তীকালে ওই খবর করতে গিয়ে আমরা দেখেছিলাম যে একজনের নামে ফ্ল্যাট কেনা, সে আদতে জানেই না যে কটা হাত বদল হয়ে এখন ফ্ল্যাট কার হাতে রয়েছে। সে যাকে ভাড়া দিয়েছে সে তার থেকে পয়সাটা বুঝে নেয়। এবং অনেক ক্ষেত্রে চন্দনদা, এটা একদম বাস্তবিক তথ্য, আমাদের রিপোর্টার আজকে বলছিল যে দাদা, স্বাভাবিকভাবে যে ফ্ল্যাটটা ভাড়া হওয়ার দরকার 6,000 টাকা, সেটা 18,000, 20,000, 30,000, 40,000 টাকায় ভাড়া নিচ্ছে। অতিরিক্ত অর্থের জন্য মানুষ এটা করছে। চন্দনদা, এই প্রবণতা থাকবে, মানে আমার যদি ফ্ল্যাট থাকতো আমি বেশি ভাড়া দেওয়ার ক্ষেত্রে প্রবণতা, কিন্তু এই ক্ষেত্রে পুলিশের বেশ কিছু রেস্ট্রিকশন থাকে, ছবি তুলে পাঠাও, তার নাম, আধার কার্ড ইত্যাদি, কে ভাড়া নিচ্ছে না নিচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেই জায়গায় ফাঁক কোথায় থাকছে যেটা পুলিশের সার্ভুলেন্সের পুরোপুরি বাইরে চলে যাচ্ছে? দেখো, একটা কথা আমি প্রথমেই স্বীকার করতে হবে, কারণ আমার রাজনৈতিক জীবন, ছাত্র জীবন তখন অনিল দ্বারা ছিলেন, সেই সময় আমরা বিভিন্ন সময় ইন্টারাক্ট করেছি এবং এটাও বুঝতে হবে যে তাদের অনেক 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 সীমিত অবস্থার মধ্যে
মধ্যে তারা কিন্তু সার্ভিলেন্সটা করতেন। এই সার্ভিলেন্সের অনেকগুলো মেথড থাকে, তার নিজস্ব সোর্সেস থাকে, এবং সেই সোর্সেসগুলো দেখো সিসিটিভি ক্যামেরা ছিল না, কিন্তু হিউম্যান রিসোর্সেস ছিল যে সোর্সগুলো কালেক্ট করা হতো, এবং এর থেকে কোনো বিহিত হতে পারে না এর বাইরে। তার কারণ পাবলিক কন্ট্যাক্ট কিন্তু আমার ব্যক্তিগত ধারণা পুলিশের থেকে খুব ক্লোজলি মনিটর করতে গিয়ে যেগুলো আমরা দেখি রাজনৈতিকভাবে, যে পাবলিক কন্ট্যাক্টটা কিন্তু অনেক কমে গেছে। দিস ইজ ওয়ান পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে সার্ভিলেন্স একটা শক্তি যেটা টেকনোলজি নির্ভর, কিন্তু নিউ টাউনের ক্ষেত্রে তুমি যদি ক্যারেক্টারটাকে দেখো, আমি তোমাকে বারবার বলছি এটা কিন্তু বিহার না, এটা উত্তরপ্রদেশ না, এটা ঝাড়খণ্ড না, আমরা বারবার দেখছি এই সেফ প্যাসেজ, যে সেফ হেভেন কিভাবে হয়ে গেল এবং কনসেন্ট্রেট কোথায় করছে তুমি দেখো। আগে কিন্তু স্কেটার ছিল, ধরো হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কিন্তু এখন পুরোটাই কনসেন্ট্রেট করেছি। যখনই আমরা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো দেখি বা ক্রিমিনাল অ্যাক্ট করার কোনো মানুষ পালিয়ে বিভিন্ন জায়গাতে হাইড আউটস করছে, সেটা কিন্তু আমরা নিউ টাউন অঞ্চলে দেখি। এবং এই পেট্রনটা কে করছে, এটা একটা বড় নেটওয়ার্ক। ওই পার্টিকুলার এরিয়াটার মধ্যে তুমি যদি ক্রিমিনালদের এত বড় ডেন্সগুলো দেখো ওয়ান আফটার অ্যানাদার, তাদের হাইড আউটসের কিন্তু বিভিন্ন সংজ্ঞা থাকবে, কিন্তু প্রতিটা সংজ্ঞাই তো মিলিত হচ্ছে একটা জায়গাতে গিয়ে ওটা হাইড আউটস, এটা নিয়ে সন্দেহ নেই। তুমি দেখালে অন্তত 2017 থেকে গোটা 8টা থেকে 10টা ঘটনা, তার থেকে অনেক বেশি ঘটনা ঘটে, কিন্তু মূলত বড় বড় যে ঘটনাগুলো ঘটেছে নিউ টাউনের ক্যারেক্টারটা তুমি দেখো, সল্টলেক পর্যন্ত গিয়ে কিন্তু তুমি আরবান ডেভেলপমেন্টের আন্ডার একটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কিন্তু নিউ টাউনে তুমি দেখো জমির দাম যেমন একটা উচ্চ গ্রামে, ঠিক তেমনভাবে পঞ্চায়েতি রাজ্য, এবং তাকে কন্ট্রোল করছে কারা, বিভিন্ন পঞ্চায়েত সম্প্রদায়, এবং তারা লোকাল। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যেসব সার্ভেলেন্স হচ্ছে বা যেসব অনুসন্ধানগুলো করা হচ্ছে, সেই নেটওয়ার্কটা কিন্তু নিউ টাউনে যাওয়ার পরে যথেষ্ট কমে যায়। আমি জানি না কেন কমে যায়। যখন বারবার দেখা যাচ্ছে নিউ টাউন থেকে হাইড আউটসের সংখ্যা বাড়ছে, সেটা বিহার হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, সেখানে কেন এই ধরনের সার্ভিলেন্সটা আরও পাওয়ারফুল হবে না? এর পিছনে একটা যুক্তি থাকতে পারে যে পুলিশের লোক সংখ্যা কম। পুলিশের লোক সংখ্যা কম তো আমরা 3 টায়ার দেখছি, আমাদের সময় তো সিভিক ভলেন্টিয়ার্সও ছিল না। ইনফ্যাক্ট এখানে গ্রিন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স এবং তার সাথে অনেক প্রাইভেট এজেন্সিস যারা পুলিশের সাথে বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাকচুয়ালি রিলেটেড, এরা কিন্তু এবং আইটি হাবের মধ্যে দাঁড়িয়ে কাজগুলো করে। আমরা কিন্তু বারবার একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হলো এই নিউ টাউন ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ক্রাইম একেবারে শুরু থেকে জড়িয়ে আছে। এটা রিয়েল স্টেট ক্রাইম বলো এবং তার সাথে সাথে পারিপার্শ্বিক অন্যান্য ক্রাইম, তুমি ভালো করে দেখো প্রত্যেকটা অঞ্চলে এবং ইঞ্চিতে কিছু না কিছু সমাজ বিরোধীমূলক কাজ হচ্ছে হবে, এবং তারা ডিয়ার ডেভিলিশলি সাপোর্ট করে এই সিস্টেমটাকে। এবং কেউ যদি মনে করে যে কোনো একটি জায়গায় গিয়ে অ্যাটলিস্ট হাইড আউট করা যেতে পারে আফটার হিনাস ক্রাইম যেটা পাটনাতে ঘটলো, সেক্ষেত্রে নিউ টাউন তাদের কাছে যদি আইডিয়াল হয় তারা আসবে সেখানে। এটাই তো স্বাভাবিক। কেন ঝাড়খণ্ডে যাবে, কেন ইউপিতে যাবে? ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি বাহুবলী ফিল্মটা না আসার আগে, আই মিন সাউথ ইন্ডিয়ান ফিল্ম, ওইটা না আসার আগে আমরা বাহুবলী শব্দটা জানতাম বিহার এবং ইউপি রাজনীতিকে কন্ট্রোল করেন। সেই বাহুবলী আজকে কোথায় গিয়ে পৌঁছেছে তুমি দেখো। সেই বাহুবলীর সাথে অন্তত বাংলার একটা রিলেশন কোনো অবস্থাতেই ছিল না, রাজনৈতিকভাবে তো নাই, কিন্তু আজকে পেট্রন হচ্ছে চোখের সামনে। আমরা দেখছি এই বাহুবলী কাজগুলো কিভাবে করা হচ্ছে এবং তাদের সেফ শেল্টার কারা দিচ্ছেন। ব্যারাকপুর একটা খুন হয়ে গেছিল সোনার দোকানে, তুমি জানো কে, কোথা থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে? তুমি জানো এই অনুপম দত্ত বলে যে কাউন্সিলর খুন হয়েছিল, তাকে ধরা হয়েছিল কোথা থেকে? যারা আততায়ী। অর্থাৎ তুমি দেখবে এই ইন্টারচেঞ্জেস, অর্থাৎ বাংলা তার সাথে রিলেটেড অ্যাট ওয়ান পয়েন্ট। এটা দুঃখজনক। এবং আমি এখানে বলে শেষ করি, আমি বলছি বিশেষত নিউ টাউনে কিন্তু পলিসি প্রক্রিয়ার ব্যাপক গাফিলতি বারবার প্রমাণিত হচ্ছে, এবং সেখানে এরা সেফ হ্যাভেন মনে করছে। এবং সেটা কেন, এটাই কিন্তু বড় প্রশ্ন রাজ্য সরকারের কাছে এবং রাজ্য পুলিশের কাছে। এই শুধু প্রশ্ন নয় চন্দনদা, এটা একটা বড় চ্যালেঞ্জ আজকে রাজ্য পুলিশ এবং প্রশাসনের কাছে। এই চ্যালেঞ্জ যদি তারা অ্যাকসেপ্ট করতে পারে তাহলে মানুষের নিরাপত্তা মানুষ পাবে। ভাবতে পারেন একটি বাচ্চা মেয়ে, সে দোকানে কিনতে এসে তাকে এক টোটোওয়ালা টোটোতে তুলে নিচ্ছে, ঘন্টার পর ঘন্টা নিউ টাউনে ঘোরাচ্ছে। কখন ঘোরাচ্ছে আমি শাইনকে মনে করে দিতে চাই সেই সময়টা যখন বিজিবিএস চলছে,
বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট চলছে, সেই সময় অর্থাৎ হাই প্রোফাইল লোকেরা নিউ টাউনের মধ্যে দিয়ে যাচ্ছেন আসছেন, পুলিশি গাড়ি যাচ্ছে আসছে, সেই সময় ঘটনা ঘটছে। এবার এখন এই জায়গাটাতে এই যেটা হয় কলকাতা পুলিশের, এই যে শুধুমাত্র পুলিশ বা এই যে হিউম্যান রিসোর্সের কথা বলা হচ্ছিল, চন্দনদা অনিলদা বলছিলেন, এখন কি হয় লালবাজারের কন্ট্রোল রুমে কয়েক হাজার সোর্স আছে যেগুলো সিসিটিভি দিয়ে সার্ভেলেন্স করা হয় কলকাতায়। হয়তো ম্যান পাওয়ার কমেছে, আমি এটা বলার কোনো হয়তো মানে জায়গা নেই যে ম্যান পাওয়ার কমেছে, হয়তো নতুন করে রিক্রুটমেন্ট হয়নি, সেটা একটা বড় সমস্যা, কিন্তু সিসিটিভি সার্ভেলেন্স চলে। কিন্তু তার মধ্যে থেকে আইডেন্টিফাই করা কে অপরাধী কে অপরাধী নয় এটা পুলিশের কাজ, সেটা হয় না বলেই সরাসরি বিহার থেকে এই যে কলকাতায় এসছে, তার থেকে বড় কথা হচ্ছে মাইন্ডসেট যে আমি কলকাতায় গেলে নিরাপদ থাকতে পারবো। আমি চলে আসবো শাহিনের কাছে। শাহিন, যদি আমরা যে কেউ এই যে যারা আমরা অনুষ্ঠান দেখছি, গুগলকে তো অন্যতম ফ্রেন্ড বলা, ইনস্ট্যান্ট ফ্রেন্ড, গিয়ে শুধু সার্চ করুন নম্বর অফ সিসিটিভি ইন কলকাতা পুলিশ, যে তথ্য আসছে সেই তথ্য সঠিক বা বেঠিক জানি না, গুগলে যে তথ্য পাওয়া যাচ্ছে কলকাতা পুলিশ কারেন্টলি হ্যাজ অ্যারাউন্ড 10,000 সিসিটিভি ক্যামেরাজ ইনস্টলড অ্যাক্রস দ্য সিটি উইথ প্ল্যান্স টু এক্সপ্যান্ড দিস নাম্বার ফার্দার অ্যাবাউট দ্য 6,500। অর্থাৎ এখন মোটামুটিভাবে 10,000 সিসিটিভি ইনস্টল রয়েছে, আরও এটাকে বাড়ানোর একটা পরিকল্পনা রয়েছে। অর্থাৎ এই 10,000 সিসিটিভি সার্ভেলেন্স করে তাহলে পুলিশ কি পাচ্ছে? শাহিন, দেখো, প্রথম কথা হচ্ছে নিউ টাউনে যে জায়গাটা ঘটেছে সেটা কলকাতা পুলিশের আওতাভুক্ত নয়, সেটা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে পড়ে, আমি যতদূর জানি। যে টেকনোসিটি থানা, সাপোর্টি সম্ভবত টেকনোসিটি থানা, নিউ টাউনের যে এরিয়াগুলো বলছো সেগুলো সব বিধাননগর পুলিশ কমিশনারেট। একটা নতুন জায়গা গড়ে উঠেছে এবং ক্রাইমটা এমনভাবে তো বলা হচ্ছে যেন মানে ওই এতেই হয়েছে, মানে পশ্চিমবাংলাতেই ক্রাইমটা হচ্ছে। আমরা এই সমস্ত ক্রাইমগুলো সিনেমাতেই দেখতে অভ্যস্ত। তুমি পুরনো যদি ওই 90 দশকের সিনেমা কিংবা না, ওদের টার্গেট ছিল চন্দন মিশ্র। চন্দন মিশ্র যদি কলকাতার কোনো হাসপাতালে থাকতো তাহলে কলকাতাতেই খুন হতো এবং অপরাধীরা তো কলকাতাতেই হসপিটালে গিয়ে মেরে দেওয়া আজ অব্দি তো আমি কলকাতায় দেখিনি। এখানে একজন পুলিশ কর্তা প্রাক্তন রয়েছেন, মণিকাঞ্চন দাও রয়েছে, এরকম ঘটনা আমরা কিন্তু কলকাতায় দেখিনি এখন অব্দি, ওই সিনেমাতেই দেখেছি। আমি খুন বলছি এবং খুনের পরে পশ্চিমবঙ্গে পালিয়ে আসার কারণটা কি? দেখো, আমার মানে প্রশ্নটা হচ্ছে একটাই, কেউ কারো পশ্চিমবাংলা কেন, অনেকে খুন করে মানে এখানে খুন করে বিহারে পালিয়ে গেছে, ঝাড়খণ্ডে পালিয়ে গেছে। এখানে অনেক নেতা আজকে যারা এমপি হচ্ছে তাদের সময় যখন কেস চলতো চন্দনদার দলের লোক ঝাড়খণ্ডে লুকিয়ে থাকতো, আমি নিজে যাইনি। তো এরকম হতো, তা বলে কোনো রাজ্যকে তো দাগিয়ে দেওয়া তার ঠিক নয়, কারণ পশ্চিমবাংলা এনসিআরবির যা রিপোর্ট বলছে ক্রাইমের দিক দিয়ে তুমি যে বিহার কিংবা অন্যান্য জায়গাগুলো বলছো তার থেকে অনেক ভালো অবস্থায় রয়েছে। এবার হ্যাঁ, এবার বিক্ষিপ্ত কিছু ঘটনা হতেই পারে, তুমি আজকে কই এটা তো বলছো না বিহার থেকে ক্রাইম ফ্রি হয়ে যাবে, আমি এটা আশাও করছি না। আজকে বিহার থেকে পালিয়ে আসছে, এটা তো বিহার পুলিশের ব্যর্থতা যে বিহার থেকে পালিয়ে আসলো কি করে, বর্ডারটা টপকে আসলো কি করে, তাহলে বিহার পুলিশ তাহলে সেখানে ধরতে ব্যর্থ হয়েছে। সেটা তো বর্ডারে পশ্চিমবঙ্গে পুলিশেরও চেকপোস্ট থাকে। দেখো কে ক্রাইম করছে, বিহারে কোন একটা এফআইআর যদি আজকে শোনো, আজকে ধরো দেবাশিস আমি বলছি, উনি পুলিশ কর্তা, আজকে আমার নামে একটা এফআইআর উনি করেছে, উনি ওসি ওই থানার, তো উনি তো আর মানে আমাকে তো আর অন্য থানার ওসি চেনে না, কিংবা আমাকে ধরো এবার কাউকে ধরতে গেলে টাইম দিতে হয়। অন্য রাজ্যকে ঘোষণা দিয়ে আমার কথা হচ্ছে যে কলকাতা পুলিশ বা আমাদের এই জেলা পুলিশের দায়িত্ব কোথায় কোথায় ত্রুটি হচ্ছে তোমার কি মনে হয়? পশ্চিমবাংলায় এরকমটা না দেখতে পারলে তো তুমি শুধরাতে পারবে। এরকম অনেক ক্রিমিনাল ধরা পড়েছে, তাদের বিভিন্ন কোর্টে বা ফাস্ট ট্র্যাক থেকে কোর্ট থেকে শুরু করে তাদের ধরে বিচারও হয়েছে। এবার সে বলে এ নাই যে একদম সেফ প্যাসেজ বলা এটা ঠিক না। তুমি যদি সেফ প্যাসেজ বলতে তাহলে এনসিআরবি রিপোর্ট দেখে আমি বলিনি মানে যে হিসাবে ওনারা বলছেন, উনি তো প্রাক্তন পুলিশ কর্তা, উনি এখন মানে আমি তো সেফ প্যাসেজ সেফ হেভেন হয়ে গেল। উনি এখন উনি যে সময় চাকরি করেছেন ওই সময়ের কথা বলতে গেলে নাম্বারটা হচ্ছে সেটা অনেক কিছু বলা যাবে। উনি এখন হয়তো চাকরি ছেড়ে দিয়ে এখন মানে পুলিশের সাথে আমাদের মানে সকাল বিকেল আমাদের শত্রু না, আমি বলছি উনি বা চন্দনদা বা আমি আমাকে শত্রু না। প্রশ্ন তোমাকে এই কারণের জন্যই, কারণ তুমি শাসক পুলিশের সাথে, এই কারণের জন্য জিজ্ঞেস করে যে তোমরা কি ব্যবস্থা নিচ্ছ পুলিশের। আমি কিন্তু বলিনি যে নিউ টাউনে এসে ধরা তো পড়েছে, আমি বলিনি তুমি অপরাধী বা দল অপরাধী বা তৃণমূলকে এনকারেজ করছে, তা নয়। নিউ টাউনে এসে ধরা তো পড়েছে, তোমরা এমন ভাবে দেখাচ্ছ। আর এই যে বিহার এসটিএফ এসে ধরেছে, আমরা অনেক আসামিকে দেখেছি তারা পশ্চিমবঙ্গের পুলিশের
মানে বাইরে থেকে আসামি এখানে ক্রাইম করে এসে যারা লুকিয়েছিল তারা এখানকার পুলিশের সহায়তা নিয়ে এসে। আচ্ছা, এবার শাইনকে একটু শোনাই। আমি আসবো তোমার কাছে, আসবো, তোমার বলতে সুবিধা হবে। এই যে তুমি বাইরের অপরাধী আর ভেতরের অপরাধীতে আটকে গেছো, এইখান থেকে একটু তোমায় বের করবার জন্য, মানে একটু টেনে থ্রাস্ট দেওয়ার সেটা করার চেষ্টা করছি। কিসে? সেটা তোমরা তো জনমানুষের ভোটকে বা জনমানুষের দল বা জনমানুষের শাসন, বা এটা তো আমরা সব সময় বলি ক্রিমিনালের তো কোনো দল ধর্ম হয়। আরে ওই জনমানুষ নয়, ওইখানে যারা থাকে তাদের তো, মানে তাদের কথা তো তোমরা ভাববে, বা তারাও তো ভাববে যে আমাদের নিরাপত্তা কে দেবে। তারা ডেফিনেটলি চোখ বুঝে ভাববে পশ্চিমবঙ্গ সরকার। কখনোই তারা ভাববে না যে উত্তরপ্রদেশের সরকার এসে তাদের নিরাপত্তা দেবে। তারা কি বলছেন, ওই এলাকার মানুষ, ওই অ্যাপার্টমেন্টে থাকা মানুষ, ওই কমপ্লেক্সে থাকা মানুষ, তারা কি বলছেন শুনুন। কি বলবো, কিছু বলার নেই কিছু। এটা প্রায় ঘটছে, এটা তো সমাজবিরোধী, মানে বহিরাগত সমাজবিরোধী মুক্তাঞ্চল হয়েছে এটা একটা। মোটামুটি ম্যানেজমেন্টকেই দায়ী করা যায়। কেন কথা হচ্ছে যে আমাকে যখন ভাড়া দেবো, আমি ভাড়া দেওয়ার সময় এখন যেটা কম্পালসারি করেছে পিসিসি আমাকে আনতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমার বাড়ির ঠিকানায় পুলিশ আনবো। যে কজন ভাড়া ভাগে তাদের যখন ডিটেলস থাকে, সে ছাড়া তৃতীয় ব্যক্তিকে কেন এখানে অ্যালাউ করা হয়? এটা তো যারা এই ঘর বাড়ি ভাড়া দিচ্ছে রিসেন্ট, তার ডকুমেন্টস কোনো কিছুই দেখছে না, মানুষ তাদেরকে ঘর ভাড়া দিয়ে দিচ্ছে এবং শ্যুট আউট, ভিন রাজ্য থেকে শ্যুট আউট করে এসে নিউ টাউনে এসে আস্থা নিচ্ছে। তারা এখানে থাকেই না, তারা বাইরে থাকে। এবার তারা ভাড়া দিয়ে দেয় কোনো ব্রোকারের মাধ্যমে, তারা জানেই না কে ঢুকছে কে বেরোচ্ছে। এখানে পুরো সন্ত্রাসবাদী ছেয়ে রয়েছে। আজকে পুলিশ যদি মানে ডোর টু ডোর চেক করে, তাহলে এরকম অনেক মানে কি নামে তারা অন্য কিছু দিয়ে এখানে ভালো মানুষ সেজে বসবাস করছে সাধারণ মানুষের সাথে। কিন্তু এটা তো সাধারণ মানুষ যারা চাকরি করে শান্তিতে থাকতে চায় এরকম একটা হাউজিং কমপ্লেক্স, কিন্তু তারা তো আতঙ্কিত হচ্ছে। এটা আমি জানি যে সাধারণ মানুষ কখনো অশান্তি চায় না, কিন্তু এটাও জানি যে সাধারণ মানুষ নিরাপত্তা চায়। আবার এটাও বাস্তব যে সাধারণ মানুষ আর একজন ক্রিমিনালকে আলাদা করা সাধারণ চোখে সম্ভব নয়। সেই কারণের জন্য সাধারণ মানুষের মতো পোশাক পরিহিত অপরাধীরা ঢুকে পড়ছে এই সমস্ত কমপ্লেক্সে। এখন দায়িত্ব নিতে হবে কাকে? পুলিশ বা যাদের কাছে সেই ইন্টেলিজেন্স রয়েছে তাকে, যে এই অপরাধী এবং এই অপরাধী নয় সাধারণ মানুষ, তাকে তো চিহ্নিত করতে হবে। আচ্ছা, গেটে যখন তারা ঢুকছে তার পরিচয়পত্র বা তিনি কে, তিনি কোন ফ্ল্যাটে যাচ্ছেন, কার সঙ্গে কি সম্পর্ক, এগুলো কি দেখা হয় কলকাতায়? আমি শুধুমাত্র সাপুরজির সুখবৃষ্টি নিয়ে কথা বলছি না, গোটা কলকাতার কথা বলছি। কিছু এলিট অ্যাপার্টমেন্ট ছাড়াই তো খুল্লার রাজত্ব। আমি আসবো এখানে একটা ছোট্ট বিরতির পর। শাইন হয়তো কিছু বলতে চাইবে, কিন্তু তার আগে আমি চাইবো মনিদার কাছ থেকে আলোচনা নিতে, তারপর আমি পাল্টা আবার বিতর্কের জায়গায় চলে আসবো। বিরতির পর মণিকাঞ্চন পালের কাছে যাব যে কোন কোন জায়গায় আপনাদের সাজেশন থাকবে সরকারকে। তর্কাতর্কি গন্ডগোল নয়, উত্তরপ্রদেশ ভালো, বিহার ভালো, পশ্চিমবঙ্গ খারাপ, বা পশ্চিমবঙ্গ ভালো অন্য খারাপ, তা নয়। কি কি সাজেশন থাকবে আমার মনিদার কাছে? ঠিক এই প্রশ্নটা থাকবে যে সরকারের জন্য বিরোধীদের সাজেশন কি। একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি বিরোধীদেরও আছে। কি বলতে চাইছেন তারা শুনবো। অ্যাপার্টমেন্টের যে সিকিউরিটি গার্ড, সে স্বীকার করছে যে এখানে কারা থাকে, কিভাবে থাকে, আমাদের নলেজে নেই। প্রচুর বাইরের মানুষ আসেন এবং এই অপরাধীরা গত কয়েকদিন ধরে কলকাতায় ছিলেন। গত শনিবার হয় খুনের ঘটনা, এরপরেই তারা সেই রাতে কলকাতা পাড়ি দিয়েছিল, কারণ এই মানুষদেরকে ওখানকার সিকিউরিটি গার্ড বলছেন কয়েকদিন ধরেই এরকম অচেনা লোকজন, মানে এটা আকচার হয়, এরকম ব্যাপার না যে হঠাৎ হয়েছে। কে আসছে কে যাচ্ছে, আসুন দেখুন অভিরূপা কি ছবি তুলে ধরেছে, দ্রুত দেখি একবার। হাসপাতালে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই নিউ টাউনের সাপুরজি আবাসন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকেরা। M73 এর পর আমরা এসে পৌঁছেছি M70 যে ব্লক রয়েছে সেই ব্লকে। সেই ব্লকের যে রেজিস্টার খাতা রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 19/7/2025 পুলিশ অর্থাৎ ভিজিটর নেম পুলিশ দেওয়া রয়েছে। 6:20 নাগাদ পুলিশ আধিকারিকেরা পৌঁছেছেন এবং 6:30 নাগাদ পুলিশ আধিকারিকরা বেরিয়েছেন। M73 এর মতো রেজিস্টার খাতায় M70রও পুলিশ যে এসেছিল সে বিষয়টা পরিষ্কার হচ্ছে। একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন, একটু কথা বলবো। দাদা, পুলিশ কখন এলো? সেটা আমি তো ঠিক বলতে পারবো না, আমি ডিউটিতে আসার পরে দেখলাম এসব। পুলিশ এসেছিল কি না, চলে গেছে অলরেডি। 206 নম্বর যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটে কারা থাকে কিছু জানেন? কয়েকটা ছেলে থাকতো। আচ্ছা, কতদিন ধরে থাকতো? ওরা 2-3 মাস। আচ্ছা, এই ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে, মানে যারা ভাড়া নিলেন তাদের ভাড়া দেওয়ার পরে কি বাইরের লোকজনেরাও ঢুকতো ফ্ল্যাটে? ওর ফ্রেন্ড আসতো, চলে
চলে যেত। যে দুজনকে এই ফ্ল্যাট থেকে নিয়ে গেল, মানে এই 206 নম্বর ফ্ল্যাট থেকে, তাদেরকে মানে তারা কি এই ফ্ল্যাটে বেশ কয়েক মাস ধরে আছে না? আছে। 17 তারিখের না না আছে বেশ। আছে এখানে। কি নাম তাদের? কি একজনেরই নাম জানি আহসান। কি? একজনেরই নাম জানি আহসান। আহসান, আচ্ছা এই কোথাকার বাসিন্দা? এটা বলতে পারবো। আচ্ছা, এই গোটা ঘটনার পর আপনারা কিছুটা আতঙ্কিত বোধ করছেন যে পুলিশ এলো বা আমি তো যখন সকালে আসি একটু ভয় ভয় লাগছিল। ফলে স্বভাবতই যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও এই গোটা ঘটনার পর বেশ কিছুটা আতঙ্কিত বোধ করছেন এবং ইতিমধ্যেই যাদেরকে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, নিউ টাউন। মনিদা, খুন করার পর কলকাতায় এসছিল কিনা এটা একটা প্রশ্ন উঠে গেল, কারণ এই যে এহসান, কয়েকজন ছেলে তারা ওই ফ্ল্যাটে অর্থাৎ 206 যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে গত কয়েক মাস ধরে দেখছিল এই সিকিউরিটি গার্ড। গ্রেপ্তার করা হলো কাদের? তৌসিফ বাদশাহ, আকিব মালিক, সোনু। আকিব মালিকের নাম খুব সম্ভবত এহসান, যেটা আমরা জানতে পারছিলাম। সঙ্গে গ্রেফতার মুস্তাকিম এবং এক পাঞ্জাবি বলবন্ত সিং। আমার আপনার কাছে প্রশ্ন, 1-2 দিনের সার্ভুলেন্স নয়, গত টানা 2 মাসের মধ্যে কখনোই কোনো ইন্টেলিজেন্স সার্ভুলেন্সে ধরা পড়লো না এরা। এবং এরা হয়তো খুব সম্ভবত হয়তো, আমি আবারও বলছি আমার কাছে তথ্য নেই, যেহেতু এই সিকিউরিটি বলছে প্রায় 1.5-2 মাস ছিল, তার মানে এখানে তারা ছিল, এখান থেকে তারা খুন করতে গেছিল, খুন করলো, আবার তারা কলকাতায় ফিরে আসলো। মনিদা, এই ট্রানজিট রুট কলকাতাকে বেছে নেওয়া, দেখুন বিষয় হচ্ছে উন্নত হচ্ছে পশ্চিমবাংলা, এগিয়ে বাংলা, তার উদাহরণ আমরা দেখছি। আগে আমরা কথায় কথায় বিহারের কথা বলতাম যে পশ্চিমবাংলা থেকে খুন করে বিহার এগিয়ে থাকতো, এখন বিহার থেকে খুন করে পশ্চিমবাংলায় আসছে। কিন্তু যেটা তোমার প্রশ্ন ছিল সেই দিকেই আমি যাচ্ছি, রাজনৈতিক কুচকাচালিতে যেতে চাইছি। একদম। কারণ দিনের শেষে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা চাইবো যে এমন একটা চিন্তাধারা আসুক যার মাধ্যমে আমরা ভালো উন্নত পশ্চিমবাংলা ভারতবর্ষকে তথা পৃথিবীকে দিতে পারি। 2-3টে বিষয়। প্রথম হচ্ছে, তোমরা যে বিহারের কেসটা দেখাচ্ছিলে, সেই বিহারের কেসে এখনকার খবর যে এই ইস্যুতে অলরেডি বিহার গভর্নমেন্ট মানে বিহারের রাজ্য পুলিশ 5 জন পুলিশ অফিসার, তার মধ্যে 2 জন এসআই, আরও 3 জন আছে, ওর 5 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিয়েছে। তারা এর নিরাপত্তার দায়িত্বে চন্দন মিশ্রের নিরাপত্তার দায়িত্বে ছিল। ঠিক এর সাথে আর একটা কেস বলছি, মানে রিলেটেড করছি, আমি খুব পিছনে যাব না, যে আমাদের কাকরগাছিতে অভিজিৎ দাস, আমাদের বিজেপি কর্মী খুন, হ্যাঁ অভিজিৎ সরকার আমাদের বিজেপি কর্মী খুন হয়েছিল। তার সুপারভিলেন্সে যারা পুলিশ কর্মী ছিল, যারা ওই ইটে রক্তটা ধুয়ে দিয়েছিল, সব কিছু পরিষ্কার করেছিল, তাদের প্রমোশন করে এসিপি করেছে, এখন কোর্টের নির্দেশে তারা জেলে। দুটো একদম ঘটনা, অর্থাৎ কোথাও যেন একটা বার্তা দেওয়া হচ্ছে যে পুলিশ হাউএভার মানে ম্যানেজেবল, কোনো রকমভাবে ম্যানেজেবল, এবং পলিটিক্যাল পাওয়ার বা মানি পাওয়ার যদি থাকে পুলিশকে ম্যানেজ করা যায়। দুটো এক্সাম্পল একদম চোখের সামনে, খুব বেশি দূরে যেতে হবে না। কারণ আমরা এর আগে দেখেছি বিভিন্ন কেসে, আমি এই ইস্যুতে বলছি না যে কেন রাজনৈতিক নেতা বা যে কোনো লিডার, সে রিলিজিয়াস লিডার হোক, পলিটিক্যাল লিডার হোক, বিজনেস লিডার হোক, লিডার যে কাজ করে তার কাজের অ্যাকশন কতটার থেকে হতে, তার কাজের মাধ্যমে সে কী মেসেজ দিতে যায় সেটা বড় জিনিস। তোমাদের মিডিয়াতেও তোমরা যখন প্রোগ্রাম করছো বা যেই বুকলে এইগুলো চালাচ্ছ ভিডিওগুলো, তার মেসেজ কি সেটা ম্যাটার করে। এখানে যেন রাজনৈতিক যারা শাসক দল আছে তারা যেন কোনো এটা মেসেজ দিতে সক্ষম হয়েছে যে আমরা এখানে পুলিশকে ম্যানেজ করব, প্রশাসনকে ম্যানেজ করতে রাখবো। কারণ এর আগে আমরা খাগড়াগড়ে পুলিশ কর্তা যেটা বলছিলেন, খাগড়াগড় কেসেও দেখেছি কিচ্ছু হলো না, মুখ্যমন্ত্রী বলে দিলেন ওখানে তো গ্যাস সিলিন্ডার ফেটেছে। পরবর্তীকালে দেখা গেল ভারতবর্ষের সবথেকে টেরোরিস্টদের মধ্যে সবথেকে যদি বেশি সাজাপ্রাপ্ত টেরোরিস্ট হচ্ছে খাগড়াগড় ইস্যু। অর্থাৎ দমদমের ক্ষেত্রেও আমরা দেখেছি পুলিশ এসে সেটাকে উইটনেসগুলোকে পরিষ্কার করছে। এই মেসেজটা যেন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, এই কারণে ইস্যু। এটা একটা পার্ট। আর একটা পার্ট আমি বলছি, হাইলাইট করছি, যেটা একটা পুলিশ পাবলিক রেশিও থাকে, যে এত লোকের জন্য এত লোক পুলিশ থাকবে, যেটা ইউনাইটেড নেশনের থিওরি অনুযায়ী 1 লাখ পাবলিকের জন্য, জনসংখ্যার জন্য 222 জন পুলিশ দরকার। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সেটা হয় না। ভারতবর্ষের ক্ষেত্রে আমি সেটা 196 স্যাংশন, কিন্তু
অল ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে পার লাখে, সারা ভারতবর্ষের অ্যাভারেজ হচ্ছে 152.8, মানে আমি অঙ্কের ভাষায় 153। 153 জন পুলিশ পার লাখে ন্যাশনাল অ্যাভারেজ, যেখানে উত্তরপ্রদেশ মানে যেখানে ক্রিমিনালের জন্য বিখ্যাত ছিল, সেই উত্তরপ্রদেশে পার লাখে আছে 182 জন, মানে কোনো বিজেপির তথ্য নয়, এখন তথ্য ঘেটে দেখে নিতে পারো সাইনু, যে পার লাখে 182 জন পুলিশ। সেখানে আমার বাংলায় পার লাখে পুলিশ হচ্ছে 97.66, মানে 98। কতটা রেশিও কম, কারণ আমরা দেখেছি। হ্যাঁ, কবেকার এইটা 2023-এর আমি ডেটা বলছি, 2023। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার আসার পরেও আমরা সিভিক ভলেন্টিয়ার, হেসোনা সাইন উনি বলতে চেয়েছিলেন এই রেশিওটা আরো কম হবে, এই জন্য আমরা সিভিক ভলেন্টিয়ার দিয়েছি। পুলিশের কোনো দায়িত্ব নেই, পুলিশের কোনো নেই, কিন্তু তাকে প্রশাসনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এই বিভিন্ন ক্ষেত্রে দেখার জন্য। আমরা যেন কোনো জায়গায় সচেতন নয় এটা করা, এটা সেকেন্ড পার্ট। থার্ড পার্ট যে জায়গাটা নিয়ে হচ্ছে নিউ টাউনের কেসটা হচ্ছে মনে হয় পৃথিবীর, আমার যতটুকু নলেজ, পৃথিবীর মধ্যে সবথেকে বড় লোক পঞ্চায়েত, মানে পঞ্চায়েত এলাকায় ফ্ল্যাটের দাম কোটি কোটি টাকা হয়, সেটা নিউ টাউনে আসলে বোঝা যায়। পৃথিবীতে নেই, মানে আমেরিকাতেও নেই, এটা পঞ্চায়েতে বোঝা যায়। এর কারণ হিসাবে দেখেছি ওখানকার বাসিন্দারা ভোটের সময় ভোট দেয়নি, যে আমি এত টাকা ট্যাক্স দিয়ে, আমি এত টাকা দিয়ে আমি ফ্ল্যাট কিনেছি, আমি পঞ্চায়েতে থাকবো। ফলে পঞ্চায়েত আর কলকাতা পুলিশ, মানে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের মাঝখানের যে জায়গাটা, সেটা পুলিশ কর্তা আরও ভালো বলতে পারবেন। সেই জায়গার মানে ইউজটা, আমি এটা তৃণমূল মানে সরকারকেও দোষ দিচ্ছি, সেটা একটা মুক্তাঞ্চল, সেটা কিন্তু কাজ করছে। আমরা যদি ওই নিউ টাউনের ওই পোর্শনটা দেখি, যে পোর্শনে ক্রিমিনাল অ্যাক্টিভিটিটা হচ্ছে, ওদিকে গেলে ভাঙর কলকাতা পুলিশ, আবার এদিকে আসলে কলকাতা পুলিশ। বিধাননগর কমিশনারেট হয়েছে ঠিক আছে, কিন্তু দুটো রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশ বা কমিশনারেট, এই যে দুটো জায়গার মাঝের জায়গাটার ফয়দাটা, লাভটা কিন্তু ক্রিমিনালরা নিচ্ছে। এই জায়গা থেকে আমি লাস্ট কথা বলি, প্রশাসনকে আরও বেশি সচেতন হতে হবে, বার্তা দিতে হবে, যেই ক্রিমিনাল হোক, আমরা কার সাথে যে পার্টিরই হোক, আমি বারবার বলছি যে পার্টিরই হোক, তাকে শায়েস্তা করে। যদি উত্তরপ্রদেশ পারে, যদি বিহার পারে, যেই বিহারে কথায় কথায় খুন হতো, সেই বিহার যদি পারে, এই উত্তরপ্রদেশের যদি পারে, তাহলে আমরা করবো না। লাস্টলি যেটা সাইন বললো, এনসিআরবি রিপোর্ট, পশ্চিমবাংলার পুলিশ থানা এখন করেছে, পুলিশ থানা অর্ধেকের বেশি তার রিপোর্ট জমা দেয় না, তার কাছে রিপোর্ট চাওয়া হলে বলে আমাদের কাছে রিপোর্ট আসবে। এবার আসবো, আমি বিরতির পর শাহিন হাত তুলছে বলবার জন্য, এই নিয়োগ কেন করা যাচ্ছে না, এবং রাজ্য পুলিশের একটা ভাবমূর্তি, যেটা উনি একদম প্রথম পয়েন্ট বললেন, যে বাইরে থেকে আসলে তারা ভাবছেন যে পুলিশ ম্যানেজেবল, অর্থাৎ পুলিশকে ম্যানেজ করা যাবে। এই যে পুলিশ ম্যানেজেবল, এটা বাইরের অপরাধীরা মনে করছে, কেন মনে করছে, মানে আমি মানতে নারাজ এটা। শাইন, কেন হচ্ছে এরকম? এবং এই যে নিয়োগের ক্ষেত্রে ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি সিভিক ভলেন্টিয়ার হচ্ছে, কিন্তু সেই অর্থে আর্মড পুলিশ বা অন্যান্য যারা পুলিশ কর্মী আর কি, একেবারে রীতিমতো ট্রেনিং দিয়ে তাদের নিয়োগ কমে যাচ্ছে। এর ফলে কি একটা গ্যাপ তৈরি হচ্ছে? মানে আমার এই সংখ্যাটা আমি এরকম শুনেছিলাম যে 1000 পশ্চিমবঙ্গের মানুষের জন্য একজন করে পুলিশ কর্মী এরকম থাকতে পারে। মরিদা 1,97,000 জন এরকম বললেন একটা সংখ্যা। তো যাই হোক, আমি এই জায়গা আসবো, আইনের কাছে যাব। শাহিন, এটা রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের জন্য দুর্ভাগ্যের বিষয় কোনটা, যে এখন আকচার অপরাধীরা পুলিশের পোশাক পরে লুটতরাজ করছে। উত্তরবঙ্গের একটি ঘটনা, যেখানে আজকে আমরা একটু আগে দেখাচ্ছিলাম, 2.5 লক্ষ টাকা এবং সোনার আংটি চুরি করেছে পুলিশের পোশাক পরে। লোকটি ভাবছে পুলিশ নিয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে পুলিশের পোশাক পরে অপরাধীরা। মানে এই যে ইউনিফর্মড আর্ম ফোর্সের যে একটা সম্মান, সেটা কোথায় গেছে বুঝতে পারছো? দেখো, সেই দোষ তো কারণ নামে যদি ধরো, আমি বলি, একবারও বলিনি তোমার দোষ, চুরি করে তোমার দোষ বা রাজ্য প্রশাসনের দোষ, আমি একবারও বলছি না, আমি বলছি না, আমি বলছি দেখো, প্রতারকদের কোনো কিন্তু মানে কোনো কালার হয় না। এরা প্রতারণা যেগুলোই, দেখো কিছুদিন আগে দেখলাম যে ইডি অফিসারের নাম করে একজন ধরা পড়েছে, তাকে পুলিশ করেছে, তার নামটা নিচ্ছি না, তোমাদেরকে চ্যানেলে বারবার করে দেখছিলাম, তাদের বিভিন্ন রাজ্যের নেতাদের সাথে ছবি, তার আবার কেন্দ্রের নেতাদের সাথে ছবি। এই চিটার বাটফার, তারপরে এই সমস্ত ক্রিমিনালদের কিন্তু এরা সবসময় একটা, যারা সরকারি দল আছে তার সঙ্গে একটু যোগাযোগ করে রাখতে চাই। করোনার সময় এরকম ভ্যাকসিন নিয়ে একজন ধরা পড়েছিল, মনে আছে? হ্যাঁ, অবশ্যই, স্বাস্থ্য দপ্তরের কর্মী বলে। হ্যাঁ, অনেককেই তো আমি রাস্তাঘাটে অনেককেই রাস্তাঘাটে অনেকেই নামটাও বলে দিলাম, রাস্তাঘাটে অনেককেই দেখা যায় তারা নীলবাতি লাগিয়ে ঘুরছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, তারপরে তাতে কারোর গভর্নর ওয়েস্ট বেঙ্গল লেখা, কারোর গভর্নর ঝাড়খণ্ড লেখা, গভর্নর
ইউনিয়ন লেখা, এই সবগুলো আমরা আকসারই দেখতে পাই। এবার এখানে কিছু ডেটা আমি বলছি, যেমন ধর চন্দনদা একটা এনসিআরবির একটা রিপোর্ট দিল, তো এনসিআরবি রিপোর্টে বলছে যে পশ্চিমবঙ্গে পুলিশ কম। আমি মানলাম এনসিআরবি রিপোর্ট কম, কিন্তু যে এনসিআরবি রিপোর্টটা দিয়েছে সেই এনসিআরবি রিপোর্টেই বলছে যে ক্রাইম রেট যে যদি 10টা রাজ্য যদি হিসেব করি, আমি বুঝি 10টা টপে এই ঘটনাগুলো তো ঘটছে, তার মানে আমাদের তুমি সংখ্যা তত্ত্বে দেখো পুলিশের আমি খুব একটা কিন্তু যে মানে পুলিশের সাথে আমার সখ্যতা আছে তা নয়, কিন্তু পুলিশের সাথে সখ্যতার দরকার নেই, পুলিশের সাথে শত্রুতার দরকার। আজকে এই যে যে ঘটনাগুলো আজকে অনিল বাবু যিনি আমি বলছি অবশ্যই নয়, আজকে অনিল বাবু যে কথাগুলো কি করতে হবে সেটা বলো। তুমি তুল্যমূল্য কাউকে অপরাধী বানিয়ে না, দেখো আজকে অনিল বাবু যে কথাগুলো বলছে, মুখ্যমন্ত্রীও চায় না যে রাজ্যে অপরাধ ঘটুক, কারণ তাদের দিকে আঙুল দেখো কেউ চায় না। আমি বলছি আজকে এই অনিল বাবু যে কথাগুলো বলছে একজন পুলিশ কর্তা হিসেবে, আজকে যদি ওই চেয়ারটায় উনি বসে থাকতেন, সেই চেয়ারটার মধ্যে তুমি দেখতে পাতে, তুমি যদি দেবাশিস হয়ে যদি সেই অনিল বাবুর কাছে যেতে না, তুমি আশা করি এইভাবে কথা বলো, তোমার কথাটা শুরু হতো তুই দিয়ে আগে। আমরা তো পুলিশের সঙ্গে আমাদের ক্লায়েন্টের থ্রু দিয়ে অনেক কিছু হয়, আমরা এগুলো জানি। আজকে এই পুলিশগুলো তোর সবকে বলছি না, কিন্তু এই পুলিশের একটা অংশ ক্রিমিনালদের কাছে টাকা খেয়ে অনেক ক্রিমিনাল এরকম আছে যে তুমি এখানে কেন, তুমি নিউ টাউনও কেন, পুরো কলকাতাতেই পাবে। আবার তুমি যদি মুম্বাইয়ে যাই, এখানে অনেক ক্রিমিনাল মুম্বাইয়ে গিয়ে পালিয়ে বেড়ায়, অনেক ক্রিমিনাল তুমি উত্তরপ্রদেশে পালিয়ে বেড়ায়। আমি অনিলদার কাছে এই জ্বলন্ত একটা সমস্যা বলবে, ওনার সঙ্গে পুলিশরা ধোয়া তুলসী পাতা, এতে তো এখন পুলিশ খারাপ। আমি আসছি অনিলদা আপনার কাছে জিজ্ঞেস করব। আমরা একটা মিনিট শাহিন, আমরা কয়েকদিন আগে দেখলাম এই বীরভূমের বাঘ যাকে বলা হয় বা বীর অনুব্রত মণ্ডল এক পুলিশ কর্তাকে মানে যাচ্ছে তাই গালিগালাজ করলেন, যেটা আমি টিভিতে বলার মতো রুচিও নেই, ইচ্ছাও নেই। এরপর দেখা গেল একজন তৃণমূলের একজন যুব নেতা সে ঠিক এই কথাটা বললো যেটা শাহিন বললো, ঠিক আমার সেই প্রতিচ্ছবিটা মনে আসছে। আর ও তো পুলিশের বালি খাদান থেকে টাকা খেত, মানে ওই আইসি সম্পর্কে, যে আইসির মা এবং তার স্ত্রীর সম্পর্কে কথা বলা হলো, তিনি নাকি বালি খাদান থেকে পয়সা নিতেন। আমি এই পরে ওই নেতাকে তৃণমূল কংগ্রেস আবার দল থেকে বাদ দিল, তাকে সাসপেন্ড করলো, 6 বছরের জন্য সাসপেনশন হলো তার। অনিলদা, পুলিশ কি সত্যি এইভাবে টাকা নিচ্ছে বা খাচ্ছে যে কারণের জন্য পুলিশের সম্মান ধুলোবুলুণ্ঠিত হচ্ছে? কেউ আমি সবার কথা বলছি না। ধরুন পুলিশের যে সিস্টেমটা আছে না, সেই কলোনিয়াল সিস্টেম, সেই সময় থেকে যে পুলিশের একটা নিজেকে সুপার পাওয়ার মনে করা, যে পাবলিক সার্ভেন্ট সেটা ছেড়ে দিয়ে সেইটা বরাবরই রয়েছে, দুর্ব্যবহার বরাবরই মেনটেন। আর উনি যেটা বললেন না শাহিন, পুলিশ ঘুষ খেয়ে নষ্ট করে, পুলিশ তো ঘুষ খায় সবাই জানে, পুলিশের ঘুষের রেট অনেক নিচে, কিন্তু মন্ত্রীরা ঘুষ খেয়ে চাকরি দেয় এবং তাদের বাঁচাবার জন্য এক্সট্রা সিট তৈরি করে, সুপার নিউমারারি পোস্ট তৈরি করে এবং বাকি ভালো লোকেদের চাকরি চলে যায় এবং জেল খাটে, এটা কোনোদিন হয় না। এই পুরো আলোচনা শোনার পর পুরো আলোচনা শোনার পর একটা কনস্ট্রাকটিভ জায়গায় আমাদের দাঁড়াতে হবে। অনিলদা, পুরো ম্যামে করার সময় নয়। সরকারে দেখান না, একটা পুলিশ ধরেছে, প্লিজ শাহিন দেখান না, ওটা পুলিশ শাহিন এইখানে দেখান না, এই বিতর্কে আসবে না, এটা খুব বাজে হচ্ছে এটা। না, পুলিশ টাকা কম খায়, নেতারা বেশি খায়, আমি এই তুল্যমূল্য পার্থক্যেই আসবো না। আমার কথা হচ্ছে কলকাতায় একের পর এক ঘটনা আমরা দেখছি, অপরাধীরা কলকাতাকে সেফ করিডোর হিসাবে চন্দনদা, এই ক্ষেত্রে এই পুরো আলোচনা শুনে এর কনক্লুশনে কি আসবো আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। না প্লিজ চন্দনদাকে বলতে দিন, সময় একদম নেই। দেখো, আমার নতুন কিছু বলার নেই, কারণ পুলিশের সম্বন্ধে আমরা বহু আলোচনা করেছি। আমরা বারবার একটা ব্র্যাকেট করি, ইনি ভালো, আমি সবাইকে বলছি না, আমার প্রশ্নটা তা না, আমি সিস্টেমকে বলছি। যদি সিস্টেমকে বলি তাহলে যারা ভালো তারাও এর সাথে সম্পৃক্ত হবে। তুমি যদি বলো আমার জীবনে একেবারে পরিষ্কারভাবে বলি, আমার রাজনৈতিক জীবনে, কিন্তু যখনই বলা হয় রাজনৈতিক ফ্যাটার্নিটি একটা বড় কারাপশনের সাথে যুক্ত, তাতে আমিও যুক্ত, মানে এটা প্রমাণিত হয়। আমার প্রশ্নটা হচ্ছে এটা যে আজকে শাহিন বলুন বা যেই বলুন, রাজনৈতিক বিশ্লেষণের বাইরে এসে পুলিশের যত ক্যাপাসিটি বেড়েছে, অর্থাৎ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাথে পুলিশের যত ক্যাপাসিটি বেড়েছে, আমরা কিন্তু দেখছি তার পাশাপাশি তাই এই ক্যাপাসিটিকে এক্সপ্লয়েট করে একটা শ্রেণীর পুলিশ ব্যাপক রকম কারাপশনে যুক্ত হয়ে যাচ্ছে, যার জন্য মাথা নত করতে হচ্ছে অনেক রাজনৈতিক নেতাদের কাছে, অনেক রাজনৈতিক একদম তাই। ঠিক, এই যে পুলিশের ক্ষমতার অপব্যবহার এটা হচ্ছে, এবং এর সঙ্গে
প্রচ্ছন্নভাবে রাজনৈতিক নেতারা যুক্ত হয়ে যাচ্ছেন কিনা। মনিদা হাতার একদম সময়, তবুও যখন মনিদা হাত তুলেছে জাস্ট এক লাইনের মধ্যে একটা লাইন বলবো, যেটা পুলিশের ড্রেস নেই, আমি বারবার বলছি মেসেজ, এই সিভিক পুলিশের ড্রেসটা আলাদা বলে সিভিক ভলেন্টিয়ারের, এরা সাদা পোশাক পরিয়ে দিয়েছে, তাতে কোনো নাম নেই। এই যে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে যে সাদা পোশাক থাকলেই পুলিশ, কারণ এখন সাদা পোশাকে অনেককে দেখতে পারবে যারা পুলিশ না, তারা সিভিক ভলেন্টিয়ার। এটা মানুষকে ভ্যাকা করার জন্য করা হয়েছে। বেশ বেশ, সেটাও আমার একবার এটা কনফিউশন হয়েছিল যে র্যাফের সঙ্গে পোশাক মিলে যাওয়া, এর পরে জানলাম যে সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। যাই হোক, তো এই জায়গাগুলো স্পেসিফিকভাবে নির্দিষ্টকরণ না করলে মানুষের মধ্যে পুলিশ কর্মী নিয়ে একটা সংশয় তৈরি হবে, ডাউট তৈরি হবে। এটা ভীষণভাবে মানে ভয়াবহ, এটা মানুষকে দেখতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, আজকে এখানে শেষ করব। কলকাতা যাতে অপরাধের মুক্তাঞ্চল না হয় সেটা মাথায় রাখতে হবে, কারণ কলকাতা তো শিল্প, কৃষ্টি, সংস্কৃতির বদ্ধভূমি। তার সঙ্গে এই কালো ছাপকে আমরা কেউ মন থেকে মেনে নেব না। আজকে এখানেই শেষ করছি হল্লা বল।